বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। আজকে আমি কথা বলবো গোয়ালন্দে ঘটে যাওয়া ইতিহাসের নৃশংস এবং নিকৃষ্ট ঘটনা নিয়ে, এবং শনিবার হিসাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের সংশ্লিষ্ট যেসব বিষয় ঘটছে তার কয়েকটি বিষয় নিয়ে। আপনারা নিশ্চয়ই স্তম্ভিত গোয়ালন্দে নুরাল পাগলার দরগা শরীফে যে ঘটনা ঘটেছে, তার লাশ কবর থেকে উঠিয়ে যেভাবে পুড়িয়েছে, এই ঘটনা প্রেক্ষিতে আমি আমার ফেসবুকে একটা পোস্ট দিয়েছি। সেখানে প্রথমত আমি দায়ী করেছি সেনাবাহিনীকে এবং এই ঘটনার নেতৃত্ব দেওয়ার জন্য বিএনপিকে। বিএনপিকে দায়ী করেছি এজন্যেই যে এই যে ঈমান এবং আকীদা রক্ষার যে কমিটি ওখানে করা হয়েছে, এই যে সংগঠনের নেতৃত্বে এই নিকৃষ্ট কাজটি করা হয়েছে, সেই সংগঠনের নেতৃত্ব দিয়েছে স্থানীয় বিএনপির পদধারী নেতৃবৃন্দ। একদম স্পষ্ট করে বলা আছে। এর প্রধান নেতা হলো আইয়ুব আলী, বিএনপির সহসভাপতি, এবং আরও আছে পৌর কমিটির সভাপতি আছে, সাধারণ সম্পাদক আছে, সাংগঠনিক সম্পাদক, মানে পুরো বিএনপির যে স্থানীয় যে নেতৃত্ব এই ঘটনার নেতৃত্ব দিয়েছে। তারা এই নির্লজ্জের মতো বিএনপির আবাসিক নেতা রুহুল কবির রিজভী এটা নিয়ে কথা বলেছে, তৌহিদি জনতার উপরে দোষ চাপিয়েছে। তো আমাদের দেশে তো এখন যত রকমের অপরাধ অপকর্ম যাই কিছু ঘটছে, মাজার ভাঙছে, হিন্দুদের উপর আক্রমণ করছে, যত কিছুই ঘটছে সবই তৌহিদি জনতার নামে আমাদের মিডিয়া লিখছে। কিন্তু এই তৌহিদি জনতা মূলত বিএনপি, জামাত, হেফাজত। কিন্তু গোয়ালন্দের এই ঘটনা সুনির্দিষ্টভাবে বিএনপির স্থানীয় নেতারা এই কাজটা করেছে। সে কারণে বিএনপি কিন্তু দলীয়ভাবে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি। মির্জা ফখরুল সাহেবও কোনো কথা বলেনি, অন্য সিনিয়র নেতারাও কোনো কথা এই বিষয়ে কোনো কথা বলেনি। জামাত বিবৃতি দিয়েছে, হেফাজতও বিবৃতি দিয়েছে, নিন্দা জানিয়েছে, প্রতিবাদ জানিয়েছে, কিন্তু বিএনপি দেয়নি। কারণ বিএনপি দিবে কোন মুখে? তার নেতারা এই কাজ করেছে। আর সেনাবাহিনীকে দায় নিতে হবে এই কারণে যে 5ই আগস্ট যে ঘটনা সেনাবাহিনী ঘটিয়েছে বাংলাদেশে, যে অভ্যুত্থান ঘটিয়েছে, সে অভ্যুত্থানের মাধ্যমে দেশের নির্বাচিত সরকারকে উৎখাত করেছে। তারপর সেনাবাহিনী প্রধান দায়িত্ব নিয়েছে, তার উপরে ভরসা করার জন্য বলেছে। তারপরে যত শত শত হাজার হাজার এই ধরনের ঘটনা ঘটেছে, এবং বাংলাদেশের আজকে এই দুর্যোগের জন্য, বাংলাদেশের আজকে ধ্বংসাবশেষের জন্য সেনাবাহিনী দায়ী। কারণ সেনাবাহিনী এই
অবৈধ দখলদার ইউনূসকে টিকিয়ে রেখেছে। এটাই বাংলাদেশের মানুষের বিশ্বাস এবং ধারণা, এবং এটাই সত্যি। দেশের আইন শৃঙ্খলা অবনতির যে অবস্থায় এসে পৌঁছেছে, মানুষ যে আইন অমান্যের জন্য এত দুঃসাহস দেখাচ্ছে, মানুষরূপী পশুরা যে এত হিংস্র হয়ে উঠেছে, আমি বলবো সেনাবাহিনীর আশ্রয় প্রশ্রয় এগুলো করা সম্ভব হয়েছে। কারণ সেনাবাহিনী যদি চাইতো যে এদেরকে শাস্তির আওতায় আনা হবে, এদেরকে নিরস্ত্র করা হবে, তাহলে তারা পারত, কিন্তু তারা করেনি। কেন করেনি? তাহলে এই ইউনূস বাহিনীকে ধরপাকড় করতে হবে, বিএনপিকে ধরপাকড় করতে হবে, জামাতকে ধরপাকড় করতে হবে। সে কারণেই তারা থার্ড লাইনে না গিয়ে দেশকে আজকে চরম বিপর্যয়ের মধ্যে ফেলে দিয়েছে। এখান থেকে সেনাবাহিনী কি করবে সেটা সেনাবাহিনীর দায়িত্ব, কিন্তু এই দেশ সৃষ্টি করেছে আওয়ামী লীগ। এই দেশের ভালো হলে সবচেয়ে বেশি উৎফুল্ল হয় আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা। এদেশের ক্ষতি হলে সবচেয়ে পীড়িত হয়, সবচেয়ে দুঃখিত হয়, সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয় আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা। বাংলাদেশ নামক যে দেশটা সৃষ্টি করেছে আওয়ামী লীগ, সেই দেশের প্রতি, সেই দেশের জনগণের প্রতি আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের চেয়ে আর কারো ভালোবাসা বেশি থাকতে পারে না। এটা বারবার প্রমাণিত হয়েছে। অতএব সেনাবাহিনী কি করবে সেটা সেনাবাহিনীর ব্যাপার, আওয়ামী লীগের দায়িত্ব আছে, আওয়ামী লীগের পীড়া আছে, আওয়ামী লীগের দায়িত্ব আওয়ামী লীগ সে কি পালন করবে। আওয়ামী লীগ সেই প্রক্রিয়া শুরু করেছে। এই জাহান্নাম থেকে দেশকে উদ্ধার করার একমাত্র দায়িত্ব এবং কর্তব্য হল আওয়ামী লীগের এবং তার নেতা শেখ হাসিনার। এইভাবে একটি দেশ চলতে পারে না। আজকে সারা বিশ্বে বাংলাদেশকে আজকে যেই লেন্সে দেখতেছে, যেভাবে দেখতেছে, 1 বছর আগে বাংলাদেশকে এভাবে দেখতো না কেউ। বাংলাদেশটা ছিল বিশ্বের অন্যতম সম্ভাবনাময় দেশ। বাংলাদেশ 30 সালে কোন পর্যায়ে যাবে, বাংলাদেশ 35 সালে কোন পর্যায়ে যাবে, বাংলাদেশ 40-41 সালে কোথায় গিয়ে দাঁড়াবে, এই ছিল বিশ্বের বড় বড় অর্থনীতিবিদদের, চিন্তাবিদদের লক্ষ্য, গবেষণার বিষয়। আর আজকে তারাই সারা বিশ্বের গুরুত্বপূর্ণ মিডিয়া এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছে বাংলাদেশ আজ পশ্চাদমুখী হয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে এই দেশকে আর ফিরিয়ে আনা যাবে না, মানে ধ্বংস থেকে ফিরিয়ে আনা যাবে না। সেজন্যই আজকে আর বসে থাকার সুযোগ নাই। আওয়ামী লীগ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1 বছরেরও অধিক সময়
কোনো অ্যাকশনে যায়নি। কারণ কেউ যেন বলতে না পারে যে সুযোগ দেওয়া হয়নি ভালো কিছু করার। অনেক ভালো কিছু করতে পারত, অনেক সম্ভাবনাময় ছিল। দেশের পিএইচডিধারী সব সুশীলদেরকে নিয়ে এক বিশ্ব বাটপার, তথাকথিত বিশ্ব নন্দিত, বিশ্ববিখ্যাত ব্যক্তি দ্বারা সরকার গঠন করা হয়েছে। তারাই তো ছিল আদর্শ দেশ গঠনের জন্য। কিন্তু শেখ হাসিনা তাদেরকে সেই সুযোগ না দিয়ে দেশে বিশৃঙ্খলা শুরু করেছে, যার জন্য তারা কিছু করতে পারেনি। এখন আর তারা সেটা বলছে না। এখন বলছে যে অনতিবিলম্বে, ইমিডিয়েটলি যদি বাংলাদেশকে থামানো না হয়, যেই পথে হাঁটছে এখান থেকে যদি থামানো না হয়, বাংলাদেশকে চিরতরে হারিয়ে, এই সম্ভাবনাময় বাংলাদেশকে চিরতরে হারিয়ে ফেলতে হবে। লজ্জায় তারা বলে না শেখ হাসিনা এখন হস্তক্ষেপ করা উচিত, শেখ হাসিনা দেশকে এখান থেকে পরিত্রাণ দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া উচিত। শুধু লজ্জায় বলে না, আর সবকিছু বলতেছে আকারে ইঙ্গিতে, পরোক্ষভাবে, দেশি বিদেশি সব বিশেষজ্ঞরা। তাই শেখ হাসিনা এখন দেশকে রক্ষা করার জন্য, দেশের মানুষকে রক্ষা করার জন্য, বাংলাদেশের অমিত সম্ভাবনাকে রক্ষা করার জন্য যা যা করার দরকার উনি তাই করবেন। আপনারা জানেন যে কিছুদিন আগে তিয়ানজিনে, চীনের তিয়ানজিন শহরে এসসিওর একটি সম্মেলন হয়েছে। সেখানে 3 বিশ্ব নেতা, পুতিন, শি জিনপিং এবং নরেন্দ্র মোদী বৈঠক করেছেন, আলাপ আলোচনা করেছেন এবং বিশ্বকে চমকিয়ে দিয়েছেন। বিশ্ব আজকে নতুন পোলারাইজেশনে যাচ্ছে। আমেরিকান হেজিমনি থেকে বেরিয়ে এসে একটি সার্বজনীন বিশ্ব গড়ে তোলার জন্য তারা ঐক্যবদ্ধ হয়েছে। এর ফলশ্রুতিতে বিশ্বের যে সমস্ত দেশে আমেরিকানরা গায়ের জোরে যেসব হস্তক্ষেপ করা শুরু করেছে বা করেছিল, সেখানেও আস্তে আস্তে এর প্রভাব পড়া শুরু করবে। বাংলাদেশ তার অন্যতম প্রধান লক্ষ্য। 5ই আগস্ট থেকে আমেরিকা যেভাবে বাংলাদেশকে দখল করেছে, তার একটি আজ্ঞাবহ উপনিবেশে পরিণত করেছে। দেশকে সিরিয়া, তালেবানে, ইয়েমেনে পরিণত করার যে চক্রান্ত শুরু করেছে, তার থেকে পরিত্রাণের জন্য বিশ্বের প্রধান প্রধান শক্তি নিশ্চয়ই শেখ হাসিনার পাশে এসে দাঁড়িয়েছে। আপনারা কয়েকটা জিনিস লক্ষ্য করেছেন যে আমাদের জাতীয় মান মর্যাদা কোথায় গিয়ে ঠেকেছে। কিছুদিন আগে আমাদের ভারতের যে সমস্ত অবৈধ অভিবাসী আমেরিকাতে ছিল, তাদেরকে ওখান থেকে গ্রেপ্তার করে ভারতে পাঠিয়েছে। তখন বেশ কিছু যেসব প্লেনগুলোতে পাঠাতো, সেখানে ওই যাত্রীদের ডান্ডা বেরি, হাতে শিকল, পায়ে শিকল পরিয়ে
তারপরে সন্ত্রাসীদের মতো তাদেরকে দেশে পাঠিয়েছে। তখন আমাদের দেশে অনেক যারা ভারত বিরোধী সাংবাদিক বা অন্যান্য মিডিয়া যেভাবে উৎফুল্লতা দেখিয়েছে, আজকে তারা নিশ্চুপ যখন বাংলাদেশের মানুষকেও অবৈধ অভিবাসীদেরকে গ্রেপ্তার করে আমেরিকার মিলিটারি প্লেনে হাতে পায়ে কড়া লাগিয়ে সন্ত্রাসীদের মতো ফিরিয়ে এনেছে। আগস্টের 3 তারিখে 39 জন, গত পরশুদিন 30 জন, এইভাবে অমানবিকভাবে তাদেরকে গ্রেপ্তার করে বাংলাদেশে ফিরিয়েছে। আমাদের মিডিয়া নিশ্চুপ, আমাদের টকশোওয়ালারা নিশ্চুপ, আমাদের যে সমস্ত সাংবাদিকরা ইউটিউব করে ভারতেরটা দেখে, নিজের দেশেরটা দেখে না, তারাও নিশ্চুপ। আর আমেরিকার এই পাপেট দখলদার ইউনুস, তার পররাষ্ট্র দপ্তর একটা টু শব্দই সম্পর্কে করেনি। কতটা নতজানু হলে কতটা দেশটাকে বিক্রি করার পরে কতটা ভাড়াটিয়া হলে এই ধরনের ঘটনাকে তারা প্রতিবাদ করেনি, কোনো বিবৃতি নিন্দা কিছুই করেনি। দেখেন, ভারতের চিন্তা আমাদের করে কোনো লাভ নেই। ভারত ধরাছোঁয়ার বাইরে চলে গেছে পৃথিবীর যে কোনো শক্তির। সে নিজেই এখন পরাশক্তি। এই যে আমেরিকা ভারতের উপরে যে শুল্ক চাপিয়ে দিয়েছে, তাতে কি ভারত তার মান মর্যাদা ভুলুণ্ঠিত করে মাথা নত করে সরি বলেছে? আমেরিকার কাছে দেন দরবার করেছে? মোটেও না। আপনারা জানেন ইতিমধ্যে কতগুলো ঘটনা ঘটেছে। 4 বার ট্রাম্প এক সপ্তাহে 4 বার ফোন করেছে, মোদি ফোন রিসিভ করে নাই। এটা ভারতের মতো রাষ্ট্রের, মর্যাদাপূর্ণ রাষ্ট্রের মর্যাদাবান প্রধানমন্ত্রীর পক্ষেই সেটা সম্ভব। ভারত আমেরিকাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আমেরিকার শত্রু যারা, তাদের সাথে আজকে উঠবস করতেছে আমেরিকাকে দেখানোর জন্য। যদি ভয় পেত তাহলে তো চুপচাপ থাকতো, চীনের ধারে কাছে যেত না, আস্তে 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 ঠান্ডা করার চেষ্টা করত। কিন্তু না, ভারতের আচরণ হচ্ছে আমেরিকা যেটা করলে উত্তক্ত হবে, মাথা খারাপ হবে, বিরক্ত হবে, ক্ষোভ বাড়বে, ঠিক সেই কাজগুলি ভারত করছে। যে রাশিয়ার তেল কেনার জন্য তার উপরে 25% এক্সট্রা শুল্ক আরোপ করা হয়েছে, সেই রাশিয়া থেকে ভারতের তেল কোম্পানিগুলো, ভারত পেট্রোলিয়াম, নায়ারা ঘোষণা দিয়েছে আরো বেশি করে তারা তেল কিনবে রাশিয়া থেকে। এসবের পরে ভারত অনেক বেশি তার যে মর্যাদাপূর্ণ অবস্থান তারও বিশ্বের কাছে তুলে ধরেছে। আজকে ইউরোপীয় ইউনিয়ন তারা ঘোষণা দিয়েছে এবং দেখিয়ে দিয়েছে আমেরিকার এই অবস্থানের থেকে সরে গিয়ে ভারতের কাছ থেকে
আরো বেশি, অন্তত 137% বেশি ডিজেল কেনার প্রতিশ্রুতি দিয়েছে। জার্মানি এসে ভারতের কাছে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিচ্ছে, ফ্রি ট্রেডের প্রস্তাব দিচ্ছে। ফ্রান্স এসে বিলিয়ন বিলিয়ন ডলার প্রস্তাব দিচ্ছে। আজকে আমেরিকা কি উল্টা একঘরে করার অবস্থায় চলে গেছে। তারই ফলশ্রুতিতে আজকে 180 ডিগ্রি ঘুরে গিয়ে ট্রাম্প টুইট করে তার সোশ্যাল মিডিয়াতে, ট্রুথ সোশ্যালে বিবৃতি দেয়, নরেন্দ্র মোদী আমার বন্ধু। ব্যর্থ প্রেমিকের মতো বিবৃতি দেয়, ভারত রাশিয়া চীনের সাথে ভালো থেকো, এটা আমি চাই। সো আমি আগেই বলেছি, আমেরিকাকে তার জিওপলিটিক্সের কারণে, অর্থনীতির কারণে ভারতের কাছে আসতে হবে। 145 কোটি জনসংখ্যার দেশ, যেখানে 60-70 কোটি ক্যাপেবল পারচেজার, সেই মার্কেট কোনো গাধাও, বিশ্বের কোনো গাধাও ছেড়ে দিতে চাইবে না। সো বিশ্বের যে কোনো দেশের জন্য ভারতের মার্কেট হলো একটি গোল্ড মাইন, স্বর্ণের খনি। অতএব আজকে ভারতের কাছে আমেরিকাকে ফিরে আসতেই হবে। আর ভারতের কাছে আমেরিকাকে ফিরে আসলে ভারতের টার্মসে ভারতের কাছে তাকে ভারতের সাথে বন্ধুত্ব ঝালাই করতে হবে। সে যেই কাণ্ড বাংলাদেশে করেছে আমেরিকা, এখান থেকে তাকে সরে যেতে হবে। সে আসলেও সরে যেতে হবে, না আসলেও তাকে বাধ্য করা হবে সরে যেতে। কারণ বাংলাদেশটার মধ্যে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে আজকে, জঙ্গিবাদ, উগ্রবাদ এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে, যেটা এই অবৈধ ইউনূসের পক্ষে নিয়ন্ত্রণ করা অসম্ভব। ভারত আমেরিকার থেকে ইম্পোর্ট করে 45 বিলিয়ন, আমেরিকাতে এক্সপোর্ট করে 86 বিলিয়ন। এর মধ্যে 86 বিলিয়নের মধ্যে 55% হলো শুল্কের আওতায়। তাতে কত ডলার আসে? মাত্র $50 বিলিয়ন। আর এটা পুরাটা আটকাবে না, হয়তো 15-20 বিলিয়ন ডলারের একটা, এটা কোনো ব্যাপারই না ভারতের জন্য, যেখানে ভারতের এক্সপোর্ট হচ্ছে $800 বিলিয়ন। ভারত আমদানি করে প্রায় $900 বিলিয়ন মতো। সো ভারতকে এসব করে আর কোন, ভারত বিয়ন্ড কন্ট্রোল অফ এনি পাওয়ার অফ দি ওয়ার্ল্ড। সো ভারত কি চায় সেটাকে গুরুত্ব দিতে হবে পৃথিবীর যে কোনো শক্তিকে। ভারত কাউকে আক্রমণ করবে না, কাউকে দখল করবে না, কিন্তু ভারত নিজেই এমন একটা শক্তি, এমন একটা বাজার, অর্থনীতি হল পৃথিবীর চালিকা শক্তি। ভারত সেই জায়গাটার কেন্দ্রে বসে আছে। চীনের মতো দেশ ভারতের কাছে কেন আসলো? কারণ চীন ভারতে প্রায় $100 বিলিয়ন রপ্তানি করে, ভারত মাত্র $15 বিলিয়ন ইম্পোর্ট করে। সেটা ভারত হলো সবার কাছে একটা হট কেক, আসতেই হবে তার কাছে।
এই সমীকরণগুলো যারা বুঝে না, যারা এই হিসাবগুলো যারা জানে না, তারাই বোকার মতো একটা সমীকরণ করে ফেলে, এই ভারত শেষ হয়ে গেল, এই ভারতে উল্টে ফেললো, এই ভারতে পাল্টে ফেললো। এত সহজ দেয়। সবসময় বলে আসছি, প্রথমত রাজনৈতিকভাবে, নীতিগতভাবে ভারত বিশ্বের সবচাইতে বড় ডেমোক্রেসি, একটি আদর্শ রাষ্ট্র। অতীতে কখনোই ভারত কারো কাছে মাথা নত করে না, কোনো শক্তির কাছে না, আজও করবে না, ভবিষ্যতেও করবে না। কারণ ভারত নিজেই এখন একটা মহিরু হয়ে গেছে। এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, আজকে যেই জায়গাটায় আমরা গিয়ে পৌঁছি আমাদের ইন্টারনালি, এই জায়গাটা ভারতের জন্য বিরাট সবচেয়ে বড় উদ্বেগের কারণ, সবচেয়ে বড় পেইন্সের কারণ। ভারত এটা সহ্য করবে না, যার জন্যে ভারত ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ থেকে জঙ্গিবাদ, উগ্রবাদকে দমন করার জন্য, উৎখাত করার জন্য যা যা করার দরকার ভারত তাই করবে। সেখানে কি আমেরিকা থাকলো, না রাশিয়া থাকলো, না চীন থাকলো, সিম্পলি ইট ডাজ নট ম্যাটার। এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের মাধ্যমে যে কর্মসূচি শুরু করেছেন তা এখন এগুতে থাকবে। যেখানেই বাধা আসবে, যেখানেই মনে করবে যে আমার আন্তর্জাতিক শক্তির প্রয়োজন আছে, সেখানেই ভারত সহ বাংলাদেশের অকৃত্রিম বন্ধুরা পাশে এসে দাঁড়াবে। শেখ হাসিনা এ পর্যন্ত যতবার মাঠে নেমেছে, কোনোদিন খালি হাতে মাঠ থেকে ফিরে যায়নি। তার লক্ষ্য সে অর্জন করেছে। এবারও সে ঘোষণা দিয়ে মাঠে নেমেছে, কিন্তু চূড়ান্ত ঘোষণাটা উনি দিবেন তার আগে তেলটা একটু গরম করে নিতেছি। তেলটা গরম করার মাধ্যমে যখনই পরিমাণ মতো গরম হবে, তখনই ওই তেলে ছেড়ে দেয়া হবে সবকিছু। আমরা সেই দিনের অপেক্ষায় আছি। খুব বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যেই আমরা সেই ডাক পাবো। এই বাংলাদেশ থেকে, বাংলাদেশে যা কোনোদিন না হয়েছে এরকম ঘটনা যে ঘটা শুরু হয়েছে, ইনশাআল্লাহ অচিরেই এগুলো বন্ধ হবে। দেশকেও আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সঠিক লক্ষ্যে পৌঁছে দিতে পারবো। ভালো থাকবেন, ধন্যবাদ।